লিলি, লিলি খামটার ভেতর ডিভোর্সের প্রয়োজনীয় কাগজপত্র সই করে দিয়েছি। আদালতে যাতে করে কোনো ধরনের সমস্যা না হয় সে ব্যবস্থা করে রেখেছি। অ্যাডভোকেট মিজানুর রহমানকে ভালো করে বলে দিয়েছি, টাকা পয়সা ওকে দিও না, আমি দিয়ে দিয়েছি। এই খামটায় যে সন্তান এখনো তোমার শরীরে বড় হচ্ছে, পৃথিবীতে আসবার পরে বড় হতে, লেখাপড়া শিখতে, অসুখ বিসুখ করলে তার জন্য শিশু খাদ্য, কাপড় চোপড়। লিলির সব মিলিয়ে 7,30,000 টাকার চেক আছে একটা, আর এই খামটায় রয়েছে তোমার জন্য একটা চেক 2,70,000 টাকা। লিলি, এই কটেজে 3 বছর আগে ঠিক এই সময় বিয়ের 7 দিন পরে 15 দিন কাটিয়েছিলাম। আজ সেই কটেজে, সেই রুমেই বসে জীবনকে যোগ থেকে বিয়ে করে নিচ্ছি। লিলি, তোমাকে একটা কথা আমি দিচ্ছি, কখনই আমি তোমার সন্তানকে তোমার কাছ থেকে সরিয়ে নেব না। আমি জানি সন্তানকে মায়ের বুক থেকে বিচ্ছিন্ন করার মতো পাশবিকতা পাপ পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। আমি জানি আমার খুব কষ্ট হবে, তবুও। লিলি, বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, তোমার ব্যাগ দুটো তোলা হয়ে গেছে। এরপর তুমি কোথায় যাবে? এখানে থেকে যাবে কদিন, তারপর ভেবে দেখব। তবে মনে হয় যেখানে ছিলাম সেখানে ফিরে যাব। বেশ কিছু কাজ বাকি রেখে এসেছি, কাজগুলো সারতে পারলে মানুষের জন্য বড় কিছু করতে পারার আনন্দ পাবো আমি। আবার সে যুদ্ধ বিধ্বস্ত সোমালিয়ায়? সেখান থেকে সুদানের দারফুরেও যেতে পারি। ডেইলি ওয়ার্ল্ড থেকে প্রস্তাব পেয়েছি। লিলি, আমার কথা থাক, তোমার দেরি হয়ে যাচ্ছে। ও ভালো কথা, ধর্মীয় অনুশাসন যতটা সম্ভব মেনে চলো। এসো, তোমাকে গাড়িতে দিয়ে আসি। আমি আবার প্রার্থনা করি, আমি তোমাকে একটি ঘর দিতে পারিনি। আমি দিতে চেয়েছিলাম আকাশ ভরা জীবন। লিলি, সেই ঘর যেন তুমি পাও। আমি লিলিকে কোনোভাবেই বোঝাতে পারিনি। পৃথিবীর পথে পথে আমি ঘর নেই মানুষদের যে মিছিল দেখেছি তার হিসেব রাখতে পারিনি। বড় বড় আকাশ ছোঁয়া অট্টালিকা দেখেছি, দেখেছি ক্ষুধার্ত মানুষের রক্তাক্ত মিছিল। আমি লিলিকে বোঝাতে পারিনি যে ঘর লিলি চাইছে। আমি বলেছি ও ঘরে আমার সুখ নেই। বলেছি, এসো লিলি, আকাশে আকাশে জীবনকে বিছিয়ে দিয়ে দুঃখের সাগরের উৎসমুখ শুকিয়ে ফেলি। লিলি সাহস করেনি। ছোট্ট একটা ঘর চেয়েছিল লিলি। আসলে সব মানুষ তো একই যুক্তিতে জীবনকে বিচার করে না, করতে পারেও না। এই ভালো হলো, লিলির ইচ্ছেটাকেই মূল্য দিয়ে ডিভোর্স পেপারে সই করে দিলাম। লিলি চলে গেল, চোখে এক ফোঁটা জলও ছিল না, একবার কথাও নয়। আমি তো জানি ওর ভেতরটাই বইছে মুক্তির উচ্ছ্বাসিত হাওয়া, আনন্দে উদ্বেল। লিলি, লিলি আজ চলে গেল। আচ্ছা, কত দূর যেতে পারে লিলি? কত দূর? জীবনকে ঠেলে ফেলে একটা ঘরের জন্য কত দূর যেতে পারে লিলি? আমি জানি না মানুষ কেন মানুষের দুঃখ কষ্টের কথা সেভাবে বুঝতে চায় না। একদিন তো সেও অপরিমেয় দুঃখের মুখোমুখি দাঁড়াতে পারে। আমেরিকান সাংবাদিক জেনিফার তাই হয়তো বলতেন, কোটি কোটি মানুষের ঘর নেই আজ, প্রতিদিনই বাড়ছে তাদের সংখ্যা। যাদের ঘর আছে তারা যদি অনেক আগে থেকেই ঘর হারাদের কথা ভাবত, তাহলে পৃথিবীকে এত বিপর্যয়ের মুখে পড়তে হতো না।
6 বছর আগে জেনিফারেরও ঘর ভেঙে গিয়েছিল ঘর হারাদের পাশে দাঁড়ানোর জন্য। যাই, সমুদ্রের আরো কাছে যাই। জেনিফার, তুমি? আমাকে তুমি জেনি বলে ডাকতে? এসো এসো, ভেতরে এসো। বসো। 5 দিন হলো ঢাকা থেকে এসেছি আমি। আসিফের কাছে খবরটা পেলাম তোমরা এখানেই আছো। লিলি কোথায়? তোমার বাংলা উচ্চারণ আরো পরিশীলিত হয়েছে, বোঝাই যাচ্ছে না একজন আমেরিকান বাংলায় কথা বলছে। লিলি কোথায়? লিলি আজ সকালে চলে গেছে। ওর সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে, তবে ওটা কার্যকরী হবে সন্তান জন্মদানের পর। কেন কেন এমন হলো? ঘর বেঘর নিয়ে দূরত্ব বেড়েই চলছিল। মাস 6 হলো দূরত্ব এতটাই বেড়ে গিয়েছিল কোনোভাবেই আর সম্ভব হলো না। সমুদ্র তীরের এই কটেজে বিয়ের প্রথম রাত কেটেছিল। হ্যাঁ, এই কটেজেই আমরা শেষ রাত কাটিয়েছি। সমুদ্রের শব্দ শুনেছি আর কথা বলেছি, কথা বলেছি আর সমুদ্রের শব্দ শুনেছি। তুমি খানিকটা কম্প্রোমাইজ করতে পারতে। সম্ভবের বাইরে যা আমার জন্য অসম্ভব। জেনি, প্রত্যেকটা মানুষ একটা সীমার মধ্যে বসবাস করে। সীমা অতিক্রমের শক্তিও যেমন নেই, সাধ্য নেই তেমনি। জেনি, তুমিও ডিভোর্সের পর এভাবেই বলেছিলে, কল্পনায় বারবার সীমা অতিক্রম করা গেলেও জীবনকে নিয়ে তা কোনোভাবেই সম্ভব নয়। এই যে পৃথিবীতে সীমাবদ্ধ একটা সত্তা। জেনি, তোমার রুমের জন্য ও কাজ সেরেই আমি তোমার ঘরে এসেছি। বলো, কেমন ছিলে তুমি? ভালো। তা তুমি হঠাৎ ঢাকায়? তোমার কাছে একটা অফার নিয়ে এসেছি। বলো। সাইমন আমাকে পাঠিয়েছে। এর মধ্যে আবার সাইমন এলো কেন? সাইমন ওয়ার্ল্ড ভিশন টিভি কিনে নিয়েছে, নামটাও বদলে দিয়েছে, নিউজ ওয়ার্ল্ড টিভি। আগামী মাসে সম্প্রচার শুরু করবে। সাউথ এশিয়া ব্যুরো চিফের দায়িত্ব তোমাকে দিতে চায়। আর যদি তুমি ইচ্ছে করো আফ্রিকায় তোমার কর্মক্ষেত্রে ফিরে যাবে, তাহলে চিফ নিউজ ডিরেক্টর হিসেবে আফ্রিকা ডেস্কের দায়িত্ব পাবে তুমি। তুমি? আমি আফ্রিকা ডেস্কে জয়েন করেছি চিফ রিপোর্টার হিসেবে, সাউথ আফ্রিকায় আফ্রিকা ডেস্কের হেড অফিসে। সাইমন বিশ্বাস করছে নিউজ ওয়ার্ল্ড টিভি নিরপেক্ষ সংবাদ প্রচারে ইতিহাস সৃষ্টি করবে। কোন দেশ, কোন সরকার, কোন শক্তির কাছেই মাথা নত করার মানুষ সাইমন নয়, আর তুমি তো তা ভালো করেই জানো। জানি। জেনি, বলো। আজ রাতে কিন্তু খুব সাধারণ খাবার। তোমার প্রিয় মেনু আলু ভর্তা, ডাল আর ভাত। ও, কি যে লোভ ধরিয়ে দিয়েছ। আজ রাতে ওটাই হচ্ছে। মনটা ভালো নেই আজ, তাই আলীকে বলে দিয়েছি ডাল আর আলু ভর্তা ভাত করতে। যিনি কত 3টে দিন 2টো রাত। থাক সে কথা। তুমি যখন বলছো তাহলে থাক। তবে একটা কথা বলছি তোমাকে, আমি যতটা চিনি তোমাকে, 2টো রাত তুমি ঘুমোতে পারোনি, 3টে দিন তোমার হৃৎপিণ্ডকে রক্তাক্ত করেছ নিজেই। আমি তো জানি লিলিকে তুমি কত ভালোবাসতে। চেনি, ঘর হারাতে দুর্ভাগ্য নিয়ে এতদিন লিখে গেছি। শরণার্থী শিবিরে পড়ে থাকা মানুষ নামের অসহায় জীবদের জীবন মৃত্যুর ছবি তুলেছি। জেনি, তোমার নিশ্চয়ই মনে আছে ইজিপ্ট নিউজ চ্যানেলের নিউজ ডিরেক্টর ওমর আল হামিদ। তোমার তোলা সেই ছবি, কঙ্কালসার সন্তানের লাশ পাশে রেখে কবর খুঁড়ছে কঙ্কালসার এক মা। ওমর আল হামিদ চিৎকার করে কেঁদে উঠেছিল। এসো বারান্দায় গিয়ে বসি, চাঁদ উঠবে এক্ষুনি। বারান্দায় বসে বসে রাতের সমুদ্র দেখব। আমি জানি চাঁদের দোলায় রাতের সমুদ্র তোমার খুব প্রিয়।
শাহেদ, লিলি কেন এমন করলো? ও আমার কাছে একটা ঘর চেয়েছিল, আমি দিতে পারিনি। এটাই কি আসল কথা? শাহেদ, আমার মনে হয় কিছু লুকোচ্ছ তুমি। শাহেদ, ও কথা থাক জেনি। বুঝতে পেরেছি, ঘরের বিষয়টা একটা অনুষঙ্গ মাত্র। জেনি, শাহেদ, আমরা বন্ধু। অনেক জায়গায় বলেছি আমি আর তুমি আমরা ভালো বন্ধু। আমি জানি যা তুমি বলছো না একদিন আমাকেই বলবে তুমি। আমি জানি। জেনি, আমি আফ্রিকান ডেস্কে জয়েন করব, সাইমনকে জানিয়ে দেওয়া আছে। তবে একটা শর্ত। তুমি সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারবে, তোমার মতো করে তুমি কাজ করবে, সাইমন জানে তা। আমার শর্ত ওটা নয় জেনি। তবে আমাকে একজন সৎ, যোগ্য, দুঃসাহসী, নিবেদিত প্রাণ ক্যামেরাম্যান দিতে হবে। প্রতি মাসে আমি 3টে বিশেষ প্রতিবেদন তৈরি করব। সাইমন সেটাও জানে, তুমি বলেছিলে একদিন, ভোলেনি সে। সে ব্যবস্থাও সে করে ফেলেছে। ফিলিস্তিনি এক মেয়ে, লায়লা। হ্যাঁ, আমি চিনি ওকে। কাজের ব্যাপারে কম্প্রোমাইজ করতে জানে না, ধর্মপ্রাণ, দুঃসাহসী। আমি আগামী সপ্তাহে জয়েন করতে চাই। বেতনের বিষয়টা সাইমন বলে দিয়েছে, তুমি যা চাইবে তাই দেবে। লায়লাকে নিয়ে একটা সমস্যা হবে। হবে না, লায়লা এখন ভালো ইংরেজিও বলতে পারে, ও মেধাবী মেয়ে। চলো খেতে যাই, রাত অনেক হয়েছে। চলো। চা খেয়েছো? না। আজ ঘুমিয়েছি খুব। ট্যাবলেট ছেড়ে দিচ্ছ না কেন? এখন 2টোতে নামিয়ে এনেছি, আশা করছি মাস 3 মধ্যেই ছেড়ে দিতে পারবো। শাহেদ, আমি জানি কত কষ্ট নিয়ে বেঁচে আছো তুমি। ওই তো খালি চা নিয়ে আসছে। জেনি, জেনি, আমরা কালই ঢাকা যাব। 3-4 মধ্যেই আমরা সাউথ আফ্রিকা যেতে চাই। তুমি ভেবে নিতে পারো আমি পালাতে চাচ্ছি। আমি জানি পালানো যায় না, আমিও পারিনি, তুমিও পারবে না। শর্টগুলো নিয়ে কেন যে এত ভাবছেন স্যার, আমি ঠিক বুঝে উঠতে পারছি না। লায়লা, স্যার, আমি জানি লেবাননের শরণার্থী শিবিরে থেকে থেকে তুমি জীবন যেমন দেখেছো, তেমনি দেখেছো জীবনের জন্ম, দেখেছো মৃত্যু, তেমনি দেখেছো মৃত্যুর মৃত্যু। কি দেখেছো তো? দেখেছি স্যার। লায়লা, এতক্ষণ আমি শটগুলো নিয়ে ভাবছিলাম না, ভাবছিলাম তুমি অতি দুঃসাহসে ভর করে যে শটগুলো নিয়েছো তুমি আমাকে বলে দেবে। ওই শর্টগুলো জোড়া দিলে নির্মম পাশবিকতা ফুটে উঠবে, ফুটে উঠবে মানবতার মৃত্যুর ছবি। এতটা দেরি হলেও বুঝতে পেরেছো তুমি, ধন্যবাদ। স্যার, আপনি? লায়লা, জীবনের মৃত্যু দৃশ্য যে এভাবে মানবতার মৃত্যু দৃশ্যে রূপান্তরিত হবে তোমাকে ঠিক বোঝাতে পারছি না। তুমি কি অসাধ্য সাধন করেছো। এসো, এডিটিং প্যানেলে আমি বসবো। এতটা ঝুঁকি নিতে গেলে কেন? আরে কি হাসছো যে? আমি তো বলেছি তেমন কিছুই হয়নি আমার। জেনি, জেনি, তুমি সাহসী, নিষ্ঠাবান, আমি জানি। তার অর্থ এই তো নয় এতটা ঝুঁকি নিয়ে তোমাকে কাজ করতে হবে। ডাক্তার বলেছে আর 1/2 ইঞ্চি ওপর দিয়ে গুলিটা আঘাত করলে তোমার ফুসফুস। সাইমন খবরটা পেয়ে গেছে, নাইজেরিয়া থেকে 10 মিনিট আগে আকাশে উড়েছে। না জানি না, তোমার বয়স হয়েছে, শরীরটা যে আগের মতোই। বয়স তো তোমারও বেড়েছে। জেনি, ঝুঁকি আমিও নিই, তুমি জানো। ঝুঁকির সবটাই নিই লায়লার ক্যামেরার পেছনে থেকে। তোমার মতো ক্যামেরার সামনে থেকে এরকম ঝুঁকি নিই না আমি। যেভাবে দুপক্ষের গোলাগুলি চলছে
কদিন থেকে তুমি গোলাগুলির শব্দ ব্যাকগ্রাউন্ডে রেখে নয়তো দৃশ্যটা লং শটে নিয়ে কাজটা করতে পারতে তুমি। শাহেদ, আমি ঝুঁকিটা না নিলে অজ্ঞাত বাবা মায়ের দুটো সন্তানকে আমি বাঁচাতে পারতাম না। তোমার ভাষাতেই বলি, বাঁচিয়েছেন আমাদের সৃষ্টিকর্তা, আমি উপলক্ষ মাত্র। হ্যাঁ, স্বীকার করছি, ঝুঁকিটা একটু বেশি নিয়েছিলাম। সাইমন মোবাইলে বলে দিয়েছে সুস্থ হবার পর তোমার আউটডোর অপারেশন বন্ধ, ডেস্কে বসে বসে কাজ করতে হবে। হাত পা বেঁধে রাখলে কি কাজ করা যায় শাহেদ? হ্যাঁ, সেটা সাইমনকে বলো। ঘন্টা দুয়েকের মধ্যেই সাইমন পৌঁছে যাবে। আমি ডাক্তারের কাছে যাচ্ছি আবার। লায়লা, তুমি কিছু বলছো না যে? ম্যাডাম, নিউজ ওয়ার্ল্ড টিভিতে যারা আমরা কাজ করছি, আমরা প্রফেশনাল স্বীকার করেও বলছি আমরা একই পরিবারের সদস্য। শাহেদ স্যার ভোর 4:30 পর্যন্ত এডিটিং এর কাজ করেছেন। বিহাইন্ড দ্য নিউজের আগামী পর্বের কাজ শেষ করে কেবল রুমে ঢুকে হেলান চেয়ারটায় বসে চায়ের ফ্লাস্কে হাত দিয়েছেন, তখনই খবরটা তাকে দেই। সঙ্গে সঙ্গে স্যার আমাকে নিয়ে জিপে উঠেছেন। আসতে আসতে বারবার বলছিলেন, জেনি আমাদের অ্যাসেট, ওর কিছু হয়ে গেলে আমারও শক্তি হারিয়ে যাবে। বসো। তোমার কথাই ঠিক। আজ সত্যি সত্যি মনে হচ্ছে আমার বয়স হয়েছে। 25টা বছর ধরে নিউজ ওয়ার্ল্ড টিভির জন্য কাজ করছি। চিফ রিপোর্টার থেকে সিনিয়র চিফ রিপোর্টার হয়েছি। আগামীকাল জয়েন করব সহকারী নিউজ ডিরেক্টরের পদে। সাইমন বেশ বুদ্ধি করে আমাকে টেবিলে আটকে দিল। আরে, নতুনদের তো জায়গা ছেড়ে দিতে হবে জেনি। আর সাইমন তো প্রতিভাবান নতুনদেরকে খুঁজে বেড়ায়। তোমার চা কিন্তু মনে হয় ঠান্ডা হয়ে গেছে। ওই যে ফ্লাস্ক, ঢেলে নাও। আজ ভাবতে অবাক লাগে শাহেদ, সংবাদ জগতে বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে নিউজ ওয়ার্ল্ড টিভি পুরনোদের 10 বছর আগেই পেছনে ফেলে দিয়েছে। একবার সাইমনের কথা ভাবো। অসম্ভব রকমের পরিশ্রম করতে পারে সাইমন। সাইমনেরও বয়স বেড়েছে। আচ্ছা শাহেদ, বারবার তুমি বয়সের কথাটা তুলছো কেন বলো তো? এটা তো ঠিক জেনি, একদিন আমরাও চলে যাব, কিন্তু এই কথাও তো ভাবতে হবে, শুধু কি প্রফেশনালরাই এই টিভি চ্যানেলটা চালাবে? আমি বুঝতে পেরেছি শাহেদ। একই সাইমন? হ্যাঁ, গেলাম না। শাহেদ আছো দেখছি। হ্যাঁ, একটা সুখবর তোমাকে দিতে এলাম। বলো। ওমর আল হামিদ শেষ পর্যন্ত রাজি হয়েছে। কি মুখের দিকে তাকিয়ে কি দেখছো? তুমি অসাধ্য সাধন করেছো। মিডল ইস্ট ডেস্কের পুরো দায়িত্ব ওমর আল হামিদকে দেব। ও, ঠিক কাজটাই করেছো সাইমন। আলীকে আমি এখানে নিয়ে আসছি। আমাকে আবার কোথায় ঠেলছো? প্রশিক্ষণ উইং এর পুরো দায়িত্ব তোমাকে দিচ্ছি। কারণ জেনি, একদিন আমরা চলে যাব, তাই এমন কিছু মানুষ তৈরি করতে চাই যারা একদিন আমাদের দায়িত্ব নিতে পারবে। এই দায়িত্ব আমি অনেক ভেবে দেখেছি, জেনিকে ছাড়া সম্ভব নয়। তুই ভুল করনি, আমি সেরকমটাই ভাবছিলাম কদিন ধরে। শায়দ তোমাকে তো বলাই হয়নি, আর বলবোই বা কখন। ঢাকা থেকে ফিরেই তো ছুটলাম কঙ্গো, সেখান থেকে জিম্বাবুয়ে। কি বলবে বলো? আমাদের ঢাকা ডেস্কে। ঢাকা ডেস্ক? সেটা আবার কবে হলো? ও কথা না হয় পরেই শোনো। তাছাড়া ব্যাপারটা তো প্রশাসনিক বোর্ডে তুলতে হবে। আসল কথাটা বলো। ওখানে তরু নামের এক মেয়ে গত বছর সাংবাদিকতায় অনার্স শেষ করেছে, একেবারে নতুন। 350-র ভেতর মাত্র একজন টিকেছে। দুটো রিপোর্টেড সিডি আমি এনেছি, জানো, একেবারে তোমার কার্বন কপি। তুমি দেখে নিও এক সময়। ভাবছি তরুকে আফ্রিকা ডেস্কে নিয়ে আসবো। আগ্রহ আছে ওর, চমৎকার ইংরেজি বলে। এই বয়সেই আরবি, ফ্রেঞ্চ এবং স্প্যানিশ ভাষায় বেশ দক্ষ হয়ে উঠেছে। সেই সঙ্গে ধর্মপ্রাণ। এলে নিয়ে এসো, ভালো মনে হলে আমার ডেস্কে নিয়ে নেবো ওকে। তোমাকে তো বলাই হয়নি। পরে শুনবো। তাহলে উঠছি এবার। রাতে আমার সঙ্গে একসঙ্গে খাবে, ভুলে যাও না আবার। তুমি খেতে ডাকলে আমি কি আর না এসে পারি? অবশ্যই আসবো। জেনি, উঠছি এখন। শাহেদ, যে কথাটা তোমাকে বলতে চাইছি
বলো। শাহেদ, তুমি শুধু আমার বন্ধুই নও, সহযোদ্ধাও। দীর্ঘদিন ধরে আমরা যুদ্ধ করছি সাধারণ সেই সব মানুষদের নিয়ে যারা অভাব, অসুখ আর যুদ্ধের ভয়াবহতায় বেঁচে থাকার চেষ্টা করছে। আসল কথাটা বলো। আমি চাচ্ছি নিউজ ওয়ার্ল্ডের টিভি ডিরেক্টর অব নিউজের পদে তুমি জয়েন করো। নান্সি আমাদের ছেড়ে যাচ্ছে। না না, আমি আফ্রিকা ডেস্কে থাকতে চাই। তুমি অন্য কাউকে নিয়ে ভাবো, তবে আমি তোমাকে প্যাটেলের কথা ভাবতে বলবো। তবুও বলছি, ভেবে দেখো। না না না, আমি যেখানে আছি সেখানে থাকতে চাই। বন্ধু হিসেবে অনুরোধ করব, আমাকে আমাকে নিয়ে টানা হাসরা করো না। আমি বুঝতে পারছি বয়সের দিকে তাকিয়ে এ কথা বলছো। সাইমন, আমি বেশ আছি, ভালো আছি। হ্যাঁ সাইমন, বলো। আমাকে বোঝার চেষ্টা করো। ওইসব মানুষের জীবনে অন্য কোনো অর্জন নেই, আছে শুধু মৃত্যু, যন্ত্রণা, ক্ষুধা, মহামারী আর ছোট্ট একটা ঘরের সন্ধানে অন্ধকারে পথযাত্রা। আমি ওদের পাশেই থাকতে চাই, ওদের নিয়ে কাজ করতে চাই। তুমি নিশ্চয়ই জেনেছ যে নিউজ ডকুমেন্টারি যাচ্ছে আমাদের চ্যানেলে, বিহাইন্ড দ্য নিউজ। আমি জানি, সারা বিশ্ব জুড়ে এ নিয়ে আলোচনা চলছে। ইমেইলে এত বার্তা আসছে, মনে হচ্ছে পৃথিবীর মানুষ জেগে উঠছে। জাতিসংঘের সমালোচনার ঝড় বইছে, মানবাধিকার সংগঠনগুলো আরও সোচ্চার হয়ে উঠছে। উন্নত বিশ্বের লক্ষ লক্ষ মানুষ প্রতিবাদে পথে নেমেছে। আমি ওদেরকে নিয়ে থাকতে চাই। ওমর আল হামিদ এলে মিডল ইস্টের ওপর এই ধরনের কাজ করতে চাই। লালার কাছে অনেকগুলো দুর্লভ শট আছে, কিছু কিছু দেখেছি আমি। হ্যাঁ, উঠি আমি। হ্যাঁ, অনেকক্ষণ ধরে আমার মুখের দিকে তাকিয়ে আছো, কি দেখছো শাহেদ? তোমাকে। এটা একটা উত্তর হলো? জেনি, কখনো কখনো কেন যেন তোমাকে অনেকক্ষণ ধরে দেখি। তবে এটা যে প্রেম অথবা আবেগ অথবা এক ধরনের আকর্ষণ, মানে ভালো লাগা, তা কিন্তু নয়। আমি জানি কেন তুমি দেখো অনেকক্ষণ ধরে। তোমার দৃষ্টি তো দেখে না, আমি দেখি। শাহেদ, আমি জানি আমার মুখে তুমি অন্তহীন দুঃখের সমুদ্র খুঁজতে চাও। হয়তো তাই, তবে আমার মনে হয় এটাই সবটুকু নয়, আরো কিছু আছে। কেন যেন আমি খুঁজে পাই না, বুঝে উঠতে পারি না। জেনি, কি বলছিল সাইমন? আমাকে ডিরেক্টর অব নিউজের দায়িত্ব নিতে বলছিল। কি বললে তুমি? আমি না বলে দিয়েছি। আসলে জানো কি, কি? আমাদের দুজনকে নিয়ে সাইমন খুব ভাবে। হয়তো হয়তো নয়, এটাই ঠিক। আচ্ছা, তুমি কি 2-4 দিনের মধ্যে টেবিলে বসতে পারবে? না, মনে হয় এখনো বেশ দুর্বল মনে হয়। ঠিক আছে, ঘুমাও। এই পৃথিবীতে প্রতিদিন এই পবিত্র মুহূর্ত আসে, অথচ আমরা এই মানুষেরা প্রতিটা মুহূর্তে অপবিত্র করছে এই পৃথিবীকে। লায়লা, কেন যেন আজ মনে হচ্ছে আমি ক্লান্ত, বড় ক্লান্ত। আসলে স্যার। হ্যাঁ, বলো। আপনার মতো আমিও বড় ক্লান্ত স্যার। কত মৃত্যুর এই মিছিল দেখা যায়, কত দিন, কত বছর। লায়লা, আমরা চোখ ফিরিয়ে রাখলেই কি এই মৃত্যুর মিছিল থেমে যাবে? না স্যার। এশিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপ, আমেরিকা, আফ্রিকার ইতিহাস পড়েছ? পড়েছি। সেই ইতিহাস পড়নি লায়লা। সেই ইতিহাস অন্ধকার আফ্রিকার ভয়ঙ্কর অন্ধকার ইতিহাস। যাক কথা, চলো ক্যান্টিনে যাই। ও ভালো কথা, বাংলাদেশ থেকে তরু নামের এসে গেছে স্যার। বয়স খুবই কম, তবে খুবই ফাস্ট। দেখি, কথা বলে দেখি। একটা কথা বলি স্যার। বলো। জন্মের পর থেকে যুদ্ধ, রক্ত, মৃত্যু আর অত্যাচারের দৃশ্য দেখেছি। তারপরও কাজের শেষে অন্য ধরনের ক্লান্তি।
আমি কথা বলে দেখি, তারপর ভাবা যাবে। এসো, ঘুমিয়ে চোখ জড়িয়ে আসছে। ও হ্যাঁ, দুপুরের দিকে সিডিটা আর একবার দেখে নেবে। বিকেলে তোমার নোট দেখে তবে আমি সিদ্ধান্ত নেব। হ্যাঁ, এসো। কখনো কখনো শাহেদ, সত্যি বলছি, তোমাকে আমি ঠিক চিনে উঠতে পারিনি। লিলিকে নিয়ে তুমি আজও বেঁচে আছো, আমিও তেমনি। আমার বিশ্বাস ওরা কিন্তু আমাদের নিয়ে বেঁচে নেই। জেনি, জেনি, আমার সত্যিটা কিন্তু তোমার মতো নয়। আমি প্রায় নিজেকে নিয়ে ভাবতে ভুলে যাই। কখনো কখনো সন্তানের কথা ভাবি। আদৌ কি সেই সন্তান পৃথিবীতে এসেছে, মেয়ে না ছেলে, আমি জানি না। বেঁচে থাকলে কি করছে এখন? আসলে জেনি, আমি যে একটা মানুষ, কখনো কখনো সে কথা ভুলে যাই। জানি না কেন যেন এমন ভাবনাটা আসে, আমি জানি না। হে কি জেনি, তোমার চোখে? বয়স হয়েছে তো, মাঝে মধ্যে নিজের অজান্তেই চোখ পানিতে ভরে যায়। শাহেদ, মানুষ যখন পৃথিবী থেকে ফুরিয়ে আসতে থাকে তখন বোধহয় এমনটাই হয়। তবে আমি জানি না এটাই একমাত্র সত্যি কিনা। সরি, তোমাদের আলাপে বাধা দিলাম। সাইমন, তোমাদের যদি কি মনে হয় জানি, শরীরটা কি তোমার? ভাবছি 2-1 দিনের মধ্যেই কাজে ফিরতে পারবো। শাহেদ, আমি ভাবছি মাসখানেকের জন্য অস্ট্রেলিয়া যাব। এই মাস 3 খুব পরিশ্রম। আর আমিও বিছানায় পড়ে রইলাম। আমিও ভাবছি কদিন ধরে তোমার লম্বা একটা ছুটি দরকার। 1 মাস নয়, তুমি মাস 3 জন্য যেতে পারো। মেয়ের সঙ্গে যাচ্ছে তো? যাবে, ওকে একা রেখে? মানুষ আমেরিকান, মনটা একেবারে এশিয়ানদের মতো। স্ত্রীর স্মৃতি আর মেয়েকে নিয়েই ভাবতে ভালো লাগে। তোমার মেয়েকে দেখলে আমার আকাশ জুড়ে কেন যেন বৃষ্টি নামে। আমি বারবার আমার না জানা সন্তানের উদ্দেশ্যে আমার হৃদয়কে উৎসর্গ করি। শাহেদ, আমার যদি অলৌকিক কোনো শক্তি থাকত, আমি তোমার জন্য ব্যয় করতাম। তবে একটা কথা তোমাকে বলি, অস্ট্রেলিয়া থেকে ফেরার পথে বাংলাদেশে থাকবো মাসখানেক। যদি কোনোভাবে লিলিকে পাই। সাইমন, আমাকে আমার ভাগ্যের হাতে ছেড়ে দাও। এবার বলো, কি বলতে এসেছো? সর্বোচ্চ প্রশাসনিক দায়িত্বটা জেনিকে দিতে যাচ্ছি। ঠিক ঠিক কাজটাই করেছো। হ্যাঁ, তুমি না বললেও জেনির আশেপাশে একটু ঘুরে আসবো আমি। ভালো কথা শাহেদ। ঢাকা থেকে তরু নামের যে মেয়েটা এসেছে তোমার ডেস্কে কাজ করবে। 6 সপ্তাহের প্রশিক্ষণ শেষের পথে। সম্ভব হলে তুমি লায়লার সঙ্গে ওকে। ভেবে দেখব। কথা বলতে চেয়েও বলা হয়নি। জেনি, কাল সকালে তুমি চিঠি পেয়ে যাবে। হ্যাঁ, কফির জন্য ধন্যবাদ। আমি উঠি। কি ভাবছো জেনি? ভাবছি না, দেখছি নিউজ ওয়ার্ল্ডের টিভিতে বেশ কটা পাগল জুটেছে। তুমি এক পাগল, সাইমন বড় পাগল, ওমর আল হামিদ আর এক পাগল। আর তুমিও তো কম পাগল নও। জেনি, আমার কি মনে হয় জানো? কি? পৃথিবীতে এরকম পাগলের সংখ্যা আরো বেশি হলে পৃথিবীটা এভাবে রক্তাক্ত হতো না। হ্যাঁ, ঠিক বলেছ। আমিও কখনো কখনো তোমারই মতো ভাবি। উঠছ যে? ক্যান্টিনে যাচ্ছি, তোমার খাবারটা নিয়ে আসি। আমারও খিদে পেয়েছে। আপনাকে দেখতে এসেছি। আমাকে তো আগেও দেখেছো ওমর। গত সপ্তাহে বিহাইন্ড দি নিউজের যে এপিসোড, হ্যাঁ হ্যাঁ, আমি সাইমনকে বলেছি আফ্রিকা ডেস্কের মতো আমিও নিউজ ডকুমেন্টারি তৈরি করব। অনুমতি পেলে ওমর? হ্যাঁ, পেয়েছি। একটা অনুরোধ আপনার কাছে। বলো। আমাকে সাহায্য করবেন আপনি? সিডি নিয়ে এসছো? হ্যাঁ। কদিন থাকতে পারবে এখানে? 3 দিন। লায়লাকে সিডিগুলো দিয়ে দাও। ওই তো লায়লা চা নিয়ে এদিকে আসছে।
তাহলে ওমর, আমি অবাক হয়ে ভাবছি, লাইলাকে আপনি এভাবে তৈরি করে নিয়েছেন। আমরা চলে গেলে ওরাই তো কাজ করবে। এই লাইনের অনেকেই কৃপণের মতো নিজেকে আগলে রাখে, সেটা যে আগামী প্রজন্মের জন্য কত ক্ষতিকর। তাহলে ওমর, তুমি আজ রাতের ফ্লাইটে নত সকালের ফ্লাইটে যেতে পারো। 1 সপ্তাহ পরে সিডি পাঠিয়ে দেব, কোন রকম চিন্তা করবে না। একটা প্রশ্ন ছিল। বলো। একটা ছেলে আমি পেয়েছি, আহমেদ আব্দুল্লাহ। চিনি ওকে, ক্যামেরাম্যান হিসেবে বেশ সম্ভাবনা আছে ছেলেটার। লায়লার সহকারী হিসেবে কিছুদিন কাজ করতে আগ্রহী। লায়লাকে বলেছি আমি, আপনার অফিসিয়াল অনুমতি প্রয়োজন তো? দিয়ে দেব। তাহলে আগামী মাসে আমি ওকে পাঠিয়ে দেব। কি ব্যাপার সাহেব, এত সব কাগজপত্র? পড়ে দেখো। একই সাহেব, ওয়ার্ল্ড টিভি নিউজ ফোরাম আমাদের ডাক দিয়েছে। যতটা জানি খুব নাক উঁচু এই সংগঠনটি। বিশ্বের বাঘা বাঘা নিউজ চ্যানেলগুলোকে একেবারে ধুয়ে দেয়। ওদের বার্ষিক সম্মেলনে আমাদের নিউজ ডকুমেন্টারি প্রদর্শিত হবে। শাহেদ, তুমি বিশ্ব জয় করে ফেলেছ। অভিনন্দন তোমাকে। তুমি তুমি কোনটা পাঠাবে ঠিক করেছো? শ্যাডো অফ সরো। সাইমন বলেছে টিয়ার্স অফ সরো আর ডেথ অফ ফায়ার। শাহেদ, আজ সবাইকে আমি রাতের খাবার খাওয়াবো। সাইমনের সঙ্গে আমি কথা বলবো। অস্ট্রেলিয়ান ব্যুরোর লিঙ্ক চালু রয়েছে, সাইমন লাইনই আছে। সাইমন, শুনতে পাচ্ছ? হ্যাঁ জেনি, শুনতে পাচ্ছি। হ্যাঁ জেনি, খবরটা পেয়েই আমি অবাক হয়ে গিয়েছিলাম। আমার কাছে বারবার অবিশ্বাসী মনে হচ্ছিল। পলি আমাকে গত রাতে কনফার্ম করেছে। তারপর আমি নিজেই যাই। আমি না গেলে ইমেলে জানাতো। তোমরা ভালো থেকো, আমি সম্মেলন শেষ করে আসবো। জেনি, সাইমনকে একটা কথা বলবো আমি। কি? ভালো করে ভেবে নেই কথাগুলো। স্যার, আপনার চা। তুমি? আমি তরু। তরু, ঢাকা ডেস্ক থেকে এসছো। লায়লা কোথায়? এই তো। আফ্রিকা ডেস্কের ওপর এত আগ্রহ হলো কেন তোমার? শোনোনি, বিপজ্জনক ডেস্ক হচ্ছে আফ্রিকার মিডল ইস্ট ডেস্ক। আমরা এর মধ্যে 11 জন সাংবাদিক আর 3 জন ক্যামেরাম্যানকে হারিয়েছি। আপনি আমার ভয় ভেঙে দিয়েছেন। আপনি আমার প্রেরণা, আমার সাহস। লায়লা, স্যার। শুনছো? শুনছি স্যার। আগামীকাল তোমার সঙ্গে তরু যাবে। দুপুরের মধ্যে ভিসার ব্যবস্থা হয়ে যাবে। প্রয়োজনীয় পেপারস তৈরি করে নাও। আমি ঘুমোতে যাবো এবার। 10টার দিকে অফিসে আসবে। উঠছি আমি। স্যার, হ্যাঁ বলো। আমি জানি কোথায় যেতে হবে, আমি জানি কতদিন থাকতে হবে, আমি জানি কতটা বিপজ্জনক মিশন সেটা, কিন্তু তরুকে তো এ নিয়ে কেন যেন মনে হচ্ছে তরু পারবে। তবে তুমি মনে রেখো। আমি মনে রেখেছি স্যার। আমাকে যা বলার গত রাতেই বলে দিয়েছেন। যাবার কথা ছিল আপনার। কেন যেন আমার মনে হচ্ছে তরু পারবে। তরু। স্যার। আমার কাজের ধরনটাই এরকম। এখন বলছি তুমি নাও যেতে পারো। আমি যাব স্যার। লায়লা, জেনেকে আমি অফিসিয়ালি জানিয়ে দেব ওর ছাত্রীকে আমি পাঠাচ্ছি। হ্যাঁ, এসো তোমরা। ম্যাডাম, আমরা যাব কোথায়? জিবুতির সীমান্ত অঞ্চলগুলোতে মহামারী আকারে কলেরা ছড়িয়ে পড়েছে। সেই সঙ্গে ক্ষুধা, অপুষ্টি এবং সন্ত্রাসী তৎপরতা চলছে। আমরা যাচ্ছি নিউজ ডকুমেন্টারির জন্য। ক্যামেরা ক্রুরাও থাকবেন। তোমাকে একটা কথা বলি, তোমার জন্য এটাই কিন্তু প্রথম ও শেষ পরীক্ষা। তুমি যে ভাষ্য দেবে তার কোনো স্ক্রিপ্ট থাকবে না, কোনো গাইডলাইনও পাবে না। এখানে ব্যর্থ হলে তোমার আফ্রিকা ডেস্কে সাইমন স্যার চাইলেও থাকা সম্ভব হবে না। ফিরে যেতে হবে ঢাকা ডেস্কে। কি হাসছ যে? সাইমন স্যার বলছিলেন আফ্রিকা ডেস্কে কাজ করতে হবে এক পাগলের সঙ্গে। ও পাগল কারো নিয়ন্ত্রণে নেই, যার উপর আস্থা আছে আমার। আমার মনে হচ্ছে একদিন পাগলকে আমি নিয়ন্ত্রণ করতে পারবো। সেদিন সবচেয়ে বেশি খুশি হব আমি। কেন? ওই পাগলটাকে আমি যতটা চিনি, যতটা জানি, মানুষটাই পৃথিবীতে বড় একা, একেবারে শূন্য।
একজন মহান সাংবাদিক, অথচ ব্যক্তি জীবনে থাকো কথা থাক। তুমি একটু রেস্ট নিয়ে তৈরি হয়ে থাকবে। হ্যাঁ, বিকেল ফ্লাইট। স্যার আপনি? তৈরি তো? হ্যাঁ স্যার। তোমাকে একটা কথা বলতে এলাম। বলুন স্যার। তুমি যেখানে যাচ্ছ তুমি পারবে তো? মৃত্যু, মহামারী, ক্ষুধা, রক্তপাত, সন্ত্রাস পারবে তো সইতে? স্যার আমি দায়িত্ব নিয়ে যাচ্ছি। খুশি হলাম তরু। কি বলতে চাইছো সাইমন? কথাটা আমি সহজভাবেই বলেছি সাহেব। আমি তো বলছি না পেঁচিয়ে বলেছো তুমি, সে অভ্যেসও তোমার নেই। বেশ কিছুদিন ধরে আমি ভেবে আসছি, কখনো কখনো আমার মনে হয়েছে সাহেব, অবিরত স্মৃতির তাড়না মানুষকে একটা সময় ভারী ক্লান্ত করে তোলে। আমি জানি। আমার জীবন দিয়ে আমি বিচার করতে অভ্যস্ত। আমি জানি আমার মেয়ে আমাকে এত বড় একটা কর্মযজ্ঞে প্রেরণা জুগিয়ে আসছে। তোমার কাছে অশেষ কৃতজ্ঞ আমি। আমার মেয়েকে মাত্র 2 বছরে বদলে দিয়েছ তুমি। শরীর আর রঙে আমেরিকান হলেও মনে প্রাণে সে যে বাঙালি। হাসতো যে। আসল কথাটা বলো সাইমন। আমি জেনির সঙ্গে কথা বলেছি। তোমরা দুজনে বিশ্বস্ত বন্ধুও বটে, একই ট্র্যাজেডির শিকার। আমি জানি তোমরা দুজনেই বয়সে এমন এক প্রান্তে এসে দাঁড়িয়েছ যেখানে দাঁড়িয়ে জীবনের সূর্যাস্তের ছবি দেখা যায়, শোনা যায় অপূর্ণ জীবনের দুঃসহ হাহাকার। জেনির সঙ্গে তাই আমি কথা বলেছি শাহেদ। শাহেদ শাহেদ আমি চাচ্ছি তোমরা বিয়ে করো। সাইমন, তুমি বয়সের হিসেব করলে, সময়েরও হিসেব দিলে, তারপরও বলছো আমরা বিয়ে করি? বলছি, অনেক ভেবেছি বলেই বলছি। জেনি তোমার সঙ্গে এ নিয়ে কথা বলতে চাই। ভেবে দেখি। এভাবে মুখের দিকে তাকিয়ে কি দেখছো শাহেদ? কখনো কখনো তোমাকে এভাবেই দেখি জেনি। সে আমি জানি। কখনো কখনো তুমি অস্থিরতায় ভারী ক্লান্ত হয়ে পড়ো, আর তখনই আমাকে তুমি এভাবে দেখো। সাইমন অস্ট্রেলিয়া থেকে ফেরার পর তোমার সঙ্গে কথা বলেছে। অফিসিয়াল কথা নয়, ব্যক্তিগত। হ্যাঁ, আমি জানি না কি ভেবেছ তুমি। সাইমন আমার সঙ্গে কথা বলেছে। কি ভেবেছো তুমি? তুমি তো জানো জেনি, জীবনকে নিয়ে ভাবতে গেলে সবকিছু ওলটপালট হয়ে যায়। জানি, আমিও তো সবকিছু গুলিয়ে ফেলি। আসলে বয়স আমাকে তোমাকে নিঃসঙ্গ করে ফেলেছে। তবে এই কথা তো ঠিক জেনি, আমাদের এই বাঁচা বলতে পারো নিজের জন্যই বাঁচা। মৃত্যু সেও নিজেকে নিয়েই। এমন কেউ নেই জেনি, এমন কেউ নেই যে ধরে রাখার জন্য 2 হাত বাড়িয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করবে। কেউ নেই জেনি, কেউ নেই। কি ওভাবে কি দেখছো তাকে? তুমি তো জানো শাহেদ, কখনো কখনো তোমাকে এইভাবে দেখি আমি, মনে হয় তুমি অন্য কোনো পৃথিবীর মানুষ। কি তুমি হাসছো যে? হাসতেও পারো তুমি। হাসতে হাসতে এমন কথা বলো যে চোখ ভিজে ওঠে। তরুর একটা ট্রায়াল রিপোর্টিং দেখছিলাম কাল। কথাগুলো হাসতে হাসতে বলে, কিন্তু হৃদয়ে মুচড়ে ওঠে। ভাষ্যের শেষটায় তোমারই মতো হাসতে যে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে দর্শকদের অনুভূতির কাছে প্রশ্ন ছুড়ে দেয়। তরুকে নিয়ে প্রায় ভাবি আমি। আমরা অন্য কথা বলছিলাম। হ্যাঁ, ভাবছিলাম আমাদের নিয়ে। সাইমন বলছিল, আমার ধারণা
সাইমন আমাদের নিয়ে আগে থেকেই ভাবছিল সে। আর জানোই তো, নিজে থেকে সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত কিছুই বলতে চায় না। সাইমন অস্ট্রেলিয়াতে বসে বসে সিদ্ধান্ত নিয়েই তবেই আমাদের বলেছে। আমাদের আরো ভাবা উচিত। হ্যাঁ, স্যার, চা। ও লায়লা, রাতের ফ্লাইটে ফিরেছি আমরা। আপনাকে বিরক্ত করিনি। ঘুমোচ্ছিলেন আপনি। তরু এখনো ঘুমোচ্ছে। তোমাদের জন্য রাত 1টা পর্যন্ত অপেক্ষা করেছি আমি। কেন যেন খুব ঘুম পাচ্ছিল। ফ্লাইট 2 ঘন্টা দেরি। ও লায়লা, স্যার, বললে না তো তরু কেমন কাজ দেখিয়েছে? কখনো কখনো আমি তো ভেবেই নিচ্ছিলাম আপনার সঙ্গেই কাজ করছি। একটা মানুষকে অনুকরণ করা যায়, কিন্তু এভাবে না স্যার, সম্ভব নয়। আকাশে উঠতে উঠতে আমি কথাই ভেবেছি। একদিকে ধারাভাষ্য, অন্যদিকে আপনার মতোই ক্যামেরা ডিরেকশন। ভাষ্যের শেষে আপনারই মতো হাসতে যেয়ে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে দর্শকদের দিকে প্রশ্ন ছুড়ে দেওয়া। হয়তো মেয়েটা বেশি ফাস্ট, অনেক বেশি শার্প। আপনি এমনটা ভাবতে পারেন স্যার, কিন্তু আমি কেন যেন আপনার মতো ভাবতে পারছি না। আমি দেখেছি স্যার, কাজের ফাঁকে ফাঁকে আপনারই মতো চেয়ারে বসে ঘুমোয়। এমনও তো হতে পারে আমার সংবাদ ভাষ্যের সিডিগুলো দেখে দেখে। না স্যার। তাহলে তোমাকে অন্যরকম একটা কথা বলি লায়লা। মৃত্যুর আগে আমি জেনে যাচ্ছি পৃথিবীতে আমার আর কিছু না থাক, যোগ্য এক উত্তরসূরি তো রইল। তোমাকে বেশ উত্তেজিত মনে হচ্ছে জানি। শুধু উত্তেজিত নই, বিস্মিত আমি। কেন? তরু তোমাকে এমন ভাবে। আমি শুনেছি সব। লায়লা বলেছে, জেনি, পৃথিবীতে আমাকে রেখে যেতে পারছি না বলে বড় কষ্ট ছিল আমার। তরু আমার সেই কষ্ট সরিয়ে দিয়ে আমাকে ভার মুক্ত করেছে। কি আবার কি ভাবছো? ভাবছি তোমাকে নিয়ে। তুমি এক অদ্ভুত মানুষ। আমি কিন্তু তোমাকে নিয়ে ভাবছি না। মানে? জেনি, সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি। কি? তোমাকে বিয়ে করব। সাইমনকে টেলিফোনে বলেছি। তরু, স্যার, ভেতরে আসি। আসুন স্যার, বসুন। আপনি চা খাবেন তো নাকি কফি? রাতে আমি চা খেতে ভালোবাসি, তবে মাঝে মধ্যে কফি যে খাই না তা নয়। কাজের প্রচন্ড চাপ পড়লে কফি খাই। তোমার সংবাদ ভাষ্যের পুরো ছবি আমি দেখেছি, জেনিও দেখেছে। আচ্ছা তরু, স্যার, একটা সত্যি কথা বলবে? মিথ্যে আমি বলতে পারি না স্যার। একটা মানুষকে এভাবে এত নিপুণ অভ্যাসে অনুকরণ করা যায় না। তরু, কেমন করে পেরেছো তুমি? কেমন করে? কি ওর মুখের দিকে তাকিয়ে কি দেখছো? আপনাকে দেখছি স্যার। একটা প্রশ্ন করেছি তোমাকে। আপনার স্টাইলটা আমার ভালো লাগে। আমি ভেবেছি আপনাকে চা দিই। দাও। হ্যাঁ, উত্তরটা দাও এবার। আপনি চা। কি ভেবেছো তুমি? কেন যেন আমার মনে হয়েছে একদিন আপনি ফুরিয়ে যাবেন। আমি মনে করছি আপনার এই স্টাইলটা ধরে রাখবো আমি। আপনার দৃষ্টি কথা বলে, আপনার ঠোঁট কথাগুলোর অর্থ বুঝিয়ে দেয়, আপনার নিঃশ্বাস প্রশ্নের জন্ম দেয়, আপনার মাইক্রোফোন ধরা হাত ভবিষ্যতের প্রতি আলোকপাত করে। তাই আমি ভেবেছি, তবে এটা কেন মনে হয়েছে আমি ভেবে দেখিনি। তোমার প্রশিক্ষণ শেষ হয়েছে, জেনির ছাড়পত্র পেয়ে গেছো, আফ্রিকা ডেস্কে জয়েন করার অনুমতিপত্র নাও। এটা ডিরেক্টর জেনারেলের টেবিলে দিলেই নিয়োগপত্র পেয়ে যাবে। তবে নিয়োগপত্র পাওয়ার শর্তে তোমার অভিভাবকদের অনুমোদন পত্র লাগবে, যেখানে তোমার মৃত্যুর মতো স্পর্শকাতর বিষয়ের উল্লেখ থাকতে হবে। আমি জানি স্যার, ঢাকা থেকে যে কোনো সময়ে ওটা এসে যাবে। ম্যাডামের অফিসের ঠিকানায় আসবে। তরু, স্যার। তরু, আমার অতীত, আমার বর্তমান, আমার আগামীকে সাপোর্ট করে না। ঠিক বলেছ তুমি।
একদিন ফুরিয়ে যাব আমি, আমার কোনো উত্তরসূরি রইবে না। তুমি সেই দায়িত্বটা নিতে চেয়েছ। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি তোমাকে যেন শক্তি, সাহস আর বিশ্বের নির্যাতিত মানুষকে ভালোবাসার বিশ্বাস দেন। একটা কথা বলি শাহেদ, বলো। কদিন ধরে দেখছি অনেকটাই বদলে গেছো তুমি। কাজের ফাঁকে ফাঁকে তোমার ঘুমিয়ে নেওয়ার অভ্যাস দেখছি। এখন তুমি কেমন যেন ঝিমিয়ে থাকো। কেন যেন তরুকে নিয়ে ভাবছি কদিন থেকে। কি বলেছে তরু জানো? বলনি তো। আমার মৃত্যুর পর আমাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিতে চায় তরু। তবে এরকমটা ভাবছে কেন ও জানে না। একবার ভাবো তো। আমার কি মনে হয় জানো, তরু তোমার জীবনের সৃষ্টিকর্তার পরম আশীর্বাদ হয়ে এসেছে, তোমার অন্তভক্ত বলতে পারো। তোমার এত কাছাকাছি থেকে তোমাকে আমাদের যেমন চেনা দরকার, সেভাবে তো আমরা চিনতে পারিনি তোমাকে। তরুর বয়স কম হলে কি হবে, অনেক দূরের হলে কি হবে, মেধা আর মননে তোমাকে চিনেছে গভীরভাবে। আমার বিশ্বাস তাই এমনটা দুঃসাহসী উচ্চারণে তোমাকে ধরে রাখার কথা বলে। তবে একটা কথা তোমাকে না বলে পারছি না শাহেদ, কোনো কিছু ভুল করলে তুমি যেমন করে মুখটা বেঁকিয়ে ছাদের দিকে তাকিয়ে দাঁতের ঠোঁট কামড়াতে থাকো, তরু, আমি অবাক হয়ে ভাবি এও কি অনুকরণ? না শাহেদ, আমার তা মনে হয়নি। ও, যে কথাটা বলতে এসেছি, সাইমন আগামী মাসের শেষ দিকে নিউজিল্যান্ড যাবে, আর তার আগেই আমাদের বিয়েটা সেরে ফেলার কথা বলছে। আর ওর ইচ্ছে আমাদের বিয়েটা হবে পবিত্র মদিনায়। সাইমন। হ্যাঁ, এসো। বিশেষ করে 3টি টেক্স, মিডল ইস্ট, আফ্রিকা এবং ওয়ার অ্যান্ড আইসিস, এখানে কাজ করতে গেলে অভিভাবকদের একটা অনুমোদন পত্র প্রয়োজন। সেখানে মৃত্যুর মতো ঘটনা ঘটলে নিউজ ওয়ার্ল্ডের টিভির বিরুদ্ধে কোনো আদালতেই মামলা করা যাবে না, কারণ আমরা মোটা অঙ্কের বীমা সুবিধা দিচ্ছি। পাবে মৃত্যুজনিত ক্ষতিপূরণ, সেই সঙ্গে 10 বছরের বেতন সুবিধা। তরুর অভিভাবক নাকি রাজি হয়নি। কি লিখেছে চিঠিতে? তরু, দেখি চিঠিটা। বাবা মার প্রথম সন্তান তুমি? হ্যাঁ। তোমার মায়ের নিশ্চয়ই একটা ডাকনাম আছে। হ্যাঁ, লিলি। তরু, 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 তোমার ঢাকায় ফিরে যাওয়া উচিত। না না তরু, না, চোখ দুটো ওভাবে ভিজিও না তো। না না, শোনো, আমার কথা শোনো। তুমি ঢাকা ডেস্কেই কাজ করবে। তরু, 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 তুমি তো বলছিলে আমি একদিন ফুরিয়ে যাব। আমাকে তুমি বাঁচিয়ে রাখবে আগামী দিনের কাছে। তুমি ঢাকাতে ফিরে যাও। শাহেদ, তরু এখানেই থাকবে, আফ্রিকা ডেস্কেই কাজ করবে। ও অনুমোদন পত্রে সই করে দাও। ওর মায়ের অধিকারে আমি সই করে দিচ্ছি। জেনি? টেলিফোনে কিছুক্ষণ আগে লিলির সঙ্গে কথা বলছিলাম। সাইমন, লিলি যখন 3 মাসের গর্ভবতী, তখন শাহেদ ডিভোর্স পেপারে সই করে আমার সঙ্গে এখানে চলে আসে। তরুর জন্মের পর ওদের বিবাহ বিচ্ছেদ ঘটে। এই তরুর জন্য শাহেদ 7,30,000 টাকা লিলির হাতে দিয়ে এসেছিল। প্লিজ। শাহেদ, লিলি আজ অনেক কথা বলেছে, বলতে বাধ্য হয়েছে, যার কারণে লিলি তোমার ঘর ভেঙেছিল। লিলি আজ যে নরকে বাস করছে তার আর কিছুই করার নেই। তরু মানুষ হয়েছে, থাকো কথা। না না, বলেই ফেলি, সত্যটা তোমার জানা দরকার, খুবই প্রয়োজন। তরু ইন্টারমিডিয়েটে পড়ার সময়
সেই নরক থেকে সরে আসতে বাধ্য হয়, তার এক নিঃসন্তান শিক্ষকের আশ্রয়ে থেকে লেখাপড়া চালিয়ে যায়। আর লেখাপড়ার খরচ সে নিজেই বহন করে। আর সেজন্য তরু 4টে টিউশনি করত। একটা কথা বলি শাহেদ, একটা বিশ্বাস থেকেই বলছি, তরুই তোমাকে বাঁচিয়ে রাখবে। তোমাকে কয়দিন আগেই কথাটা বলেছে তরু। তখন সে জানত না কত বড় কথা বলেছে সে। তরু জানত না পৃথিবীতে অন্য কেউ নয়, ও কথা কেবলই একজনই বলতে পারে, তার নাম তরু। বাবা, বাবা, তোমার চা, তোমার চা বাবা। এতক্ষণ মোস্তফা মোহাম্মদ আব্দুর রব রচিত আপন ঠিকানায় তরু নাটকের অভিনয় শুনলেন। বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন জেনিফার, রুবি আফরোজ, লিলি, দিল আরা খানম কোচি তরু, নাহিদা আক্তার, লায়লা, সাদিয়া খন্দকার রিয়া, ওমর আল হামিদ ইকবাল বাবু, সাইমন সাইফুল ইসলাম রেজা ও শাহেদ আব্দুর রাতিন। সম্পাদনায় মাহমুদ রেজা। নাটকটি প্রযোজনা করলেন ABM মাহবুবুর রহমান।